এই বিষয়টা একটু আহ, জানার দরকার। মানে কার্ভটা কোন প্রসেসের? হ্যাঁ, যেমন আপনার পিভি ডায়াগ্রামে যেমন কনস্ট্যান্ট ভলিউমের ক্ষেত্রে আমরা যেরকম একটা ভার্টিক্যাল একটা লাইন টানি, হুম। এটা টিএস ডায়াগ্রামে কার্ভটা নিচের থেকে উপরের দিকে হবে নাকি উপর থেকে নিচের দিকে হবে, এরকম। ও আচ্ছা, ঠিক আছে। বুঝতে পারছি কিনা? আমি একটা কার্ভ অঙ্কন করি। আচ্ছা, ঠিক আছে। আজকে আমাদের পড়া হচ্ছে ব্রাইটন সাইকেল, বুঝছেন? এর আগে হুম। আইসি ইঞ্জিনের যে ক্লাসটা নিছি ওখানে অটো সাইকেল আর ডিজেল সাইকেল সম্পর্কে বলেছিলাম। ওইখানে অটো হ্যাঁ, সাইকেল আর আর ডিজেল সাইকেলের পিভি ডায়াগ্রাম আর টিএস ডায়াগ্রামটা অঙ্কন করে দেখাইছিলাম। তো আজকে ব্রাইটন সাইকেল। হ্যাঁ, হ্যাঁ। তো এইখানে আমি তাহলে ব্রাইটন সাইকেলের পিভি আর টিএস ডায়াগ্রামটা অঙ্কন করে দেখাচ্ছি। আচ্ছা, তাহলে হুম, পিভি ডায়াগ্রাম। পিভি মানে হচ্ছে পিটা উপরের দিকে যাবে, আর ভিটা প্রেসার হচ্ছে ভলিউম। ডান দিকে যাবে। তারপরে টিএস ডায়াগ্রামে এসটা হরিজন্টালি ডান দিকে যাবে, আর টিটা উপরের দিকে উঠবে, ঠিক আছে? তাহলে পিভি ডায়াগ্রামটা কিভাবে হয় দেখেন। এখানে পিভি ডায়াগ্রামটা আপনার, এটা কিন্তু ব্রাইটন সাইকেল। তাহলে ব্রাইটন সাইকেলের পিভি ডায়াগ্রামটা একটা কনস্ট্যান্ট প্রেসার এখানে থাকে, আর একটা কনস্ট্যান্ট প্রেসার এই যে নিচের দিকে থাকে, দেখছেন? এটা অঙ্কন করলাম। তাহলে এইখান থেকে এই যে এভাবে বাঁকা করে, বুঝছেন? এটা হলো আপনার ব্রাইটন সাইকেলের পিভি ডায়াগ্রাম। যেখানে প্রসেস দেখেন, এটা হলো 1 থেকে 2, এটা একটু খেয়াল রাখবেন যে 1 থেকে 2 এইটা, ঠিক আছে? তাহলে 1 থেকে 2 নিচ থেকে এই যে উপরের দিকে উঠতেছে, বুঝছেন? তারপরে 2 থেকে 3 আপনার ডান দিকে যাচ্ছে। তারপরে 3 থেকে 4 এটা এই যে আবার এখানে কি নিচের দিকে আসতেছে। 4 থেকে একটা আপনার এই যে এই বাম দিকে আসতেছে। অর্থাৎ এই যে পিভি ডায়াগ্রামটা, এখানে 4টা প্রসেস দেখেন। 1 থেকে 2 প্রসেস, 2 থেকে 3 নাম্বার প্রসেস, 3 থেকে 4 প্রসেস, 4 থেকে 1 নম্বর প্রসেস। সো টোটাল দেখেন 1টা 2টা 3টা 4টা 4টা প্রসেস এখানে আছে। তো এই বিষয়টাকে আমরা টিএস ডায়াগ্রামে হচ্ছে দেখাবো কেমন হয়। দেখেন এটা যে সোজা, প্রথমটা সোজা। তাহলে এটা হলো 1 থেকে 2। তো এখানে সোজা হয় এটা মনে রাখার জন্য বলি যে 1 থেকে 2 হচ্ছে বাঁকা। তো এখানে হবে এই টিএস ডায়াগ্রামে হবে তাহলে সোজা, সোজা রেখা। 2 থেকে 3 দেখেন এখানে সোজা রেখা বা স্ট্রেট লাইন। এইখানে হবে তাহলে কার্ভড লাইন। এই যে উপরের দিকে উঠে গেল 2 থেকে 3, বুঝছেন? তাহলে 1 থেকে 2টা কিন্তু আপনার এই যে শুরুটা মনে রাখবেন যে এখানে 1 থেকে 2টা কিন্তু উপরের দিকে উঠতেছে। তার মানে কি টেম্পারেচারের মান আচ্ছা, তাহলে বাড়তেছে। হচ্ছে টিএস ডায়াগ্রামের যে আপনার 1 2 রেখাটা, হুম। এটা হচ্ছে পিভি ডায়াগ্রামে আইসেন্ট্রপিক নির্দেশ করে। হ্যাঁ, 1 থেকে 2 নম্বর প্রসেস আইসেন্ট্রপিক প্রসেস। কারণ এখানে এই যে এসটা কনস্ট্যান্ট দেখেন। 1 নম্বরেও আমার এস এর মানটা এই যে যতটুকু এই যে আবার 2 নম্বর পয়েন্টেও কিন্তু ঠিক ততটুকু। মানে এস এর ভ্যালুটা চেঞ্জ হচ্ছে না, এনট্রপির ভ্যালুটা। এই কারণে এটা আইসেন্ট্রপিক হুম, প্রসেস 1 থেকে 2। তারপরে মানে 2 এটা থেকে আমরা 3। দেখবো হচ্ছে পিভিতে। হুম, পিভিতে। হুম, রাইট। দেখেন আবার এই যে 3 থেকে 4, 3 থেকে 4 কিন্তু আবার নিচ থেকে, সরি উপর থেকে নিচের দিকে আসতেছে। 4, এটা এসে এই যে এটা হয়ে যাবে 4 থেকে 1। আমার কিন্তু আমরা নামকরণ করি ভাই, যে সোজা লাইন গুলাতে সবগুলো না হ্যাঁ, আমরা নামকরণের ক্ষেত্রে। হচ্ছে নামকরণ করব স্ট্রেট লাইন থেকে। আমি একটু প্রথম থেকে হ্যাঁ, আবারও হ্যাঁ। বলি। তাহলে পিভি ডায়াগ্রামের এই যে 1 থেকে 2 এখানে বাঁকা, এখানে কিন্তু সোজা। দেখেন সোজা লাইন। 2 থেকে 3 এইখানে সোজা, বাট এইখানে কিন্তু বাঁকা। 3 থেকে 4 এইখানে হলো বাঁকা, এখানে তাহলে সোজা। তাহলে এদিক দিয়ে গিয়ে উপরের দিকে নিচ দিকে আসবে, এসে মিলে যাবে। মানে যেখান থেকে শুরু হবে সেখানে এসে শেষ হবে। এই যে 1 নম্বর থেকে শুরু হয়েছিল ঘুরে এদিক দিয়ে আবার 1 নম্বরে এসে শেষ হলো। মানে একটা সাইকেল সম্পন্ন হলো। এই যে যেখান থেকে শুরু করবে উপরের দিকে বাঁকা, নিচের দিকে আসবে, এসে একটা সাইকেল সম্পন্ন হলো। দেখেন ঘড়ির কাঁটা যখন আমার চলতে শুরু করে, মানে 12টা থেকে যাত্রা শুরু করে আবার 12টা এসে শেষ হয়, তখন কিন্তু একটা সাইকেল সম্পন্ন হয়, তাই না? তার মানে সাইকেল বলতে এটাই বোঝায় যে পয়েন্ট থেকে শুরু করবেন সেই পয়েন্টে ফেরত আসতে হবে, বুঝছেন? তাহলে দেখেন এই যে পিভি ডায়াগ্রাম আর টিএস ডায়াগ্রামটা, এখানে 1 থেকে 2 নম্বর প্রসেস আমি যদি বলি,
1 থেকে 2 নম্বর প্রসেসের নাম কি? দেখেন 1 থেকে 2 নম্বর প্রসেসের নাম হচ্ছে এই যে 1 থেকে 2 এটা কিন্তু বাঁকা। সো বাঁকাটা থেকে আমরা নামকরণ করতে পারবো না। তাহলে সোজা আছে কোথায়? এই যে এইখানে। তাহলে এখানে সোজা আছে বলতে দেখেন 1 থেকে 2 নম্বর প্রসেসের ভিতরে আমি বুঝতেছি যে 1 থেকে 2 এর ভিতরে আমার s এর মানটা কনস্ট্যান্ট। দেখছেন এই যে s এর মানটা 1 নম্বর পয়েন্টে s এই যে এতটুকু, 2 নম্বর পয়েন্টে এতটুকু। তাহলে দুইটা পরস্পর সমান। তার মানে s এর মানটা চেঞ্জ হচ্ছে না। ভাই আর n আজ কথাটা ভাই একটু ভালো করে আচ্ছা যার মাইকটা অন আছে একটু অফ করেন। তাহলে যে না 1 না নম্বর না ওইদিকে আপনার ওইদিকে মনে হয় কেউ কথা বলছে ওই কথাটার জন্য আপনার কথাটা পরস্পর হ্যাঁ, হ্যাঁ ঠিক আছে। আমার এখানে কেউ কথা বলতেছে না। আচ্ছা, এই তো ঠিক হয়ে গেছে এখন। তাহলে দেখেন 1 থেকে 2 নাম্বার প্রসেস এই এই প্রসেসের ভিতরে আমার s এর মান কিন্তু সেম ভাই দেখেন। 1 নম্বর পয়েন্টে s এর মান এতটুকু, 2 নম্বর পয়েন্টে s এর মান এতটুকু। তার মানে এটা পরিবর্তন কিন্তু হচ্ছে না। তার মানে 1 থেকে 2 প্রসেসের ভিতরে আপনার s এর মানটা কিন্তু কনস্ট্যান্ট। মানে এই ভ্যালুটা চেঞ্জ হচ্ছে না। তাহলে s এর মান যাকে আমরা বলি এনট্রপি, এনট্রপির মান যদি পরিবর্তন না হয় এটাকে আমরা বলি রিভার্সিবল অ্যাডিয়াবেটিক প্রসেস। রিভার্সিবল অ্যাডিয়াবেটিক প্রসেস যাকে আমরা আইসেন্ট্রপিক প্রসেস বলি। তাহলে আমরা লিখবো দেখেন আইসেন্ট্রপিক প্রসেস। আইসেন্ট্রপিক, আমি আইসেন্ট্রপিক পর্যন্ত আসলাম। তো যখনই আইসেন্ট্রপিক লিখবেন এই আইসেন্ট্রপিক প্রসেসটা হয় এক্সপানশন হবে অথবা কম্প্রেশন হবে। হয় এক্সপানশন মানে বড় হয়ে যাবে অথবা কম্প্রেশন মানে ছোট হয়ে যাবে ভলিউমটা। তো এই ভলিউমটা দেখার জন্য আপনাকে পিভি ডায়াগ্রামে আসা লাগবে দেখেন। তাহলে 1 নম্বর পয়েন্টে ভলিউম কতটুকু? ভলিউম কিন্তু এই যে ডান দিকে যাচ্ছে দেখেন, মানে ডান বরাবর ভলিউম। তাহলে 1 নম্বর পয়েন্টের ভলিউম এই যে এইটুকু, এইটুকু এতখানি, ঠিক না? এতখানি। আবার 2 নম্বর পয়েন্টে দেখেন ভলিউমটা কিন্তু কম। এই যে 2 নম্বর পয়েন্টে এতটুকু, 1 নম্বর পয়েন্টে এতটুকু। তার মানে 1 নম্বর পয়েন্টে কিন্তু ভলিউমটা বেশি। কারণ ভলিউম আপনার এই ওয়াই যে অক্ষটা আছে, এই ওয়াই অক্ষ থেকে হিসাব করা লাগে দেখেন। তাহলে এখান থেকে এইটুকু হলো 1 নম্বর পয়েন্টের ভলিউম মানে V1 আর V2টা কিন্তু এইটুকু। তার মানে 1 থেকে যখন 2 নম্বর পয়েন্টে গেছে তখন কিন্তু ভলিউমটা কমে গেছে। তার মানে ছোট হয়ে গেছে অর্থাৎ কম্প্রেশন হয়েছে। তাহলে আমরা এটাকে বলবো আইসেন্ট্রপিক কম্প্রেশন প্রসেস। ঠিক আছে? তাহলে 1 থেকে 2 নম্বর প্রসেসের নামকরণ করলাম আইসেন্ট্রপিক কম্প্রেশন প্রসেস। এবার আসেন 2 থেকে 3 দেখেন এটা এখানেই সোজা। তো সোজা বলতে দেখেন উপরের দিকে যাচ্ছে আমার পি মানে প্রেসার। তাহলে 2 নম্বর পয়েন্টের প্রেসার এই যে যতটুকু 3 নম্বর পয়েন্টের প্রেসারও কিন্তু ঠিক ততটুকু। দেখেন সমান। এটারও এই যে এতটুকু, এটারও এই যে এতটুকু। তার মানে এটা এখানে কিন্তু প্রেসার চেঞ্জ হচ্ছে না। তার মানে এই 2 থেকে 3 নাম্বার যে প্রসেসটা এই যে এই প্রসেসটা এখানে কিন্তু প্রেসারটা কনস্ট্যান্ট। তার মানে কনস্ট্যান্ট প্রেসার প্রসেস। কনস্ট্যান্ট প্রেসার। আবার এখানে কিন্তু আমাদের কি হয় হিট অ্যাডিশন করি আমরা কিউ ইন করি। এই 2 থেকে 3 নম্বর পয়েন্টে আমরা হচ্ছে কিউ ইন করি মানে হিট অ্যাডিশন করি। তার মানে আমরা বলবো কনস্ট্যান্ট প্রেসার হিট অ্যাডিশন। হিট অ্যাডিশন প্রসেস, ঠিক আছে? কনস্ট্যান্ট প্রেসার হিট অ্যাডিশন প্রসেস। এটা এটা আশা করি বুঝতে পেরেছেন যে 2 থেকে 3 নাম্বার যে প্রসেসটা তার নাম হলো কনস্ট্যান্ট প্রেসার হিট অ্যাডিশন প্রসেস। এবার আসেন 3 থেকে 4 এ। দেখেন 3 থেকে 4 নাম্বার প্রসেসটাও কিন্তু আপনার এখানে কি বাঁকা। তাহলে সোজাটায় চলে যান। দেখেন এই যে উপর থেকে নিচের দিকে নামতেছে। তাহলে এটা সোজা মানে আবারও কিন্তু এস এর মানটা কনস্ট্যান্ট দেখেন। 3 নম্বর পয়েন্টে যতটুকু এস, 4 নম্বর পয়েন্টে ততটুকু এস। তার মানে এখানে কিন্তু এনট্রপির মানটা চেঞ্জ হয় নাই। তার মানে এটাও কি প্রসেস? 3 থেকে 4 আইসেন্ট্রপিক। কারণ এনট্রপির মানটা চেঞ্জ হচ্ছে না। আইসেন্ট্রপিক। তো 3 থেকে 4 এ দেখেন ভলিউমটা কিন্তু বাড়ছে। 3 নম্বর পয়েন্টে এইটুকু, 4 নম্বর পয়েন্টে এতটুকু। তার মানে ভলিউম বড় হয়ে গেছে, এক্সপানশন হয়েছে। তার মানে আমরা কি বলবো? আইসেন্ট্রপিক এক্সপানশন প্রসেস। ঠিক আছে? তাহলে আইসেন্ট্রপিক এক্সপানশন প্রসেস। এবার আসেন 4 থেকে 1 নাম্বার প্রসেসের নামটা কি হয়? দেখেন 4 থেকে 1 নাম্বার প্রসেস এই উপরটার মতো এখানে ছিল প্রেসার কনস্ট্যান্ট, এখানেও কিন্তু প্রেসার কনস্ট্যান্ট। কারণ 1 নাম্বার পয়েন্টের প্রেসার এতটুকু, 4 নম্বর পয়েন্টে এতটুকু। তাহলে প্রেসার কিন্তু কনস্ট্যান্ট এবং এখান থেকে হিটটা রিজেকশন হয়ে যায়। তার মানে আমরা বলবো 4 থেকে 1 এ কনস্ট্যান্ট প্রেসার হিট রিজেকশন প্রসেস। 2 থেকে 3 ছিল হিট অ্যাডিশন, এটা হলো হিট রিজেকশন প্রসেস। হিট রিজেকশন
প্রসেস। তো দেখেন আমরা কিন্তু 4টা প্রসেসের নাম লিখে ফেললাম। ভাই কারো কি কোনো সমস্যা আছে বুঝতে? বা এটা বুঝতে পারছি। এখন হচ্ছে কনস্ট্যান্ট প্রেসারের 2 থেকে 3 অংশটা যে দেখাইছেন, এটা টিএস ডায়াগ্রামে 2 থেকে 3 হুম। আপনার হচ্ছে বাম দিক থেকে কার্ভ হয়ে উপরের দিকে উঠছে একটু। হ্যাঁ, হ্যাঁ। দেখেন এখন এইটা যদি আপনার হলো হয়, সাপোজ হচ্ছে কনস্ট্যান্ট ভলিউম একটা একটু সাইডে একটা ড্র করেন। কনস্ট্যান্ট ভলিউমের যে রেখাটা, এইটা হচ্ছে টিএস ডায়াগ্রামে আমার কার্ভটা কোন দিকে হচ্ছে এটা নিয়ে আমার অনেক ডাউট হয়ে যায় ও মাঝে মাঝে। আচ্ছা, তাহলে আমি দেখেন অটো সাইকেলটা অঙ্কন করি। হ্যাঁ, একটু কষ্ট করে দেন। না সমস্যা নাই। এটা হলো তাহলে কি গেল ব্রাইটন সাইকেল, ঠিক আছে? ব্রাইটন, হ্যাঁ, এটা গেল ব্রাইটন সাইকেল। দেখেন যদি অটো সাইকেলটা অঙ্কন করি, অটো সাইকেল, তাহলে অটো সাইকেলের পিভিটা কেমন? দেখেন এটা ছিল, দেখেন আপনার এই যে কনস্ট্যান্ট প্রেসার, তাহলে এখানেও পিটা উপরের দিকে, ভিটা হচ্ছে ডান দিকে। তাহলে অটো সাইকেলে আপনার কনস্ট্যান্ট ভলিউম, তাই না? কনস্ট্যান্ট ভলিউম, দেখেন তাহলে এটা হলো 1 থেকে 2, 2 থেকে 3, 3 থেকে 4, 4 থেকে 1। আর আপনার টিএস ডায়াগ্রাম কিন্তু এটাই হবে, সেম হবে, বুঝছেন? এখানে যা এখানেও তাই হবে। দেখেন টি এস অঙ্কন করে দিলাম, তারপরে বোঝাচ্ছি। 1 থেকে 2, 2 থেকে 3, 3 থেকে 4। দেখেন আচ্ছা, এইখানে দেখেন এই যে অটো সাইকেলটা, তাহলে অটো সাইকেলের এখানেও 4টা প্রসেস, 1 থেকে 2 নাম্বার প্রসেস আছে একটা। তাহলে 1 থেকে 2 নাম্বার প্রসেস এটা কিন্তু বাঁকা, তাই না? এখানে এসে নামকরণ করতে হয় যে 1 থেকে 2 এই প্রসেসটা হলো, দেখেন এস এর মানটা কনস্ট্যান্ট, তার মানে এটা কিন্তু আইসেন্ট্রপিক প্রসেস। আইসেন্ট্রপিক এবং ভলিউমটা কিন্তু কমে যাচ্ছে, দেখেন 1 নাম্বার পয়েন্টের ভলিউম এতটুকু, 2 নাম্বার পয়েন্টে এতটুকু, তার ভলিউম কমে যাচ্ছে, আমরা বলবো আইসেন্ট্রপিক কম্প্রেশন প্রসেস। তারপরে 2 নাম্বারে কিন্তু আমরা হিট অ্যাডিশন করি, তাই না? কিউ ইন, এদিক থেকে হয়ে যাবে কিউ আউট, মানে আমরা হিট অ্যাডিশন করি আইসেন্ট্রপিক প্রেসারের পরেরটাতে। এখানে আমাদের আইসেন্ট্রপিকের পরে ছিল কনস্ট্যান্ট প্রেসার, সো কনস্ট্যান্ট প্রেসারে অ্যাডিশন করছি। এখানে আইসেন্ট্রপিকের পরে আছে কনস্ট্যান্ট ভলিউম, দেখেন 2 থেকে 3 নম্বর কনস্ট্যান্ট ভলিউম প্রসেস। তাহলে আমি কিন্তু এখানে যে 2 থেকে 3 নম্বর প্রসেসের যে নামটা লিখবো, কনস্ট্যান্ট ভলিউম প্রসেস, বুঝছেন? কনস্ট্যান্ট ভলিউম হিট যেহেতু অ্যাডিশন করতেছি, কনস্ট্যান্ট ভলিউম হিট অ্যাডিশন। আবার এই যে 4 থেকে 1 কিন্তু হবে কনস্ট্যান্ট ভলিউম হিট রিজেকশন। আর এই যে 3 থেকে 4টা কি, এটাও আইসেন্ট্রপিক। এই যে 3 থেকে 4 দেখেন আইসেন্ট্রপিক, কিন্তু এটা হলো আইসেন্ট্রপিক এক্সপানশন। এই যেহেতু ভলিউমটা বড় হয়ে যাচ্ছে, দেখেন 3 নম্বর পয়েন্ট থেকে 4 নম্বর পয়েন্টে ভলিউম অনেক বেশি, ঠিক না? তাহলে আইসেন্ট্রপিক এক্সপানশন প্রসেস। তাহলে এখন কথা হচ্ছে ভাই, দেখেন আমার এই যে অটো সাইকেলে কি থাকে, অটো সাইকেলে আপনার 1 থেকে 2টা হলো আইসেন্ট্রপিক প্রসেস, এখানে কি হচ্ছে? আর তাহলে এইখানে আপনার দেখেন, এখানে 1 থেকে 2 কিন্তু প্রেসারটা বৃদ্ধি পাচ্ছে, এখানে প্রেসার বৃদ্ধি পাচ্ছে, ভলিউম কমে যাচ্ছে। দেখেন এখান থেকেই দেখেন পি আর ভি, তো এখান থেকেই বুঝতে পারবো প্রেসার 1 থেকে 2 নম্বর পয়েন্টটা কিন্তু উপরের দিকে আছে, দেখেন উপরে, তার মানে প্রেসার বেড়ে যাচ্ছে। কিন্তু ভলিউমটা আবার বাম দিকে আছে, বাম দিকে, ডান দিকে গেলে সে ভলিউম বাড়বে, কিন্তু 2 নম্বরটা 1 থেকে বাম দিকে চলে আসছে, এ কারণে কিন্তু ভলিউম কমে যাচ্ছে। আর উপরের দিকে প্রেসার, তাহলে 1 থেকে 2 নম্বর পয়েন্টটা উপরে আছে, সো প্রেসার কিন্তু বাড়তেছে। আবার 1 থেকে 2 যদি এখানে চলে আসেন, 1 থেকে 2 এটা কিন্তু উপরের দিকে গেছে, তার মানে টেম্পারেচার কি, এখানে টেম্পারেচার বাড়তেছে। আবার এস এর মানটা কনস্ট্যান্ট থাকতেছে। তারপরে 2 থেকে 3 নম্বর যে প্রসেসটা কনস্ট্যান্ট ভলিউম প্রসেস, এখানে কিন্তু ভলিউম আপনার পরিবর্তন হচ্ছে না, ভলিউম যা আছে তাই, কিন্তু প্রেসারের মানটা কি বেড়ে যাচ্ছে, কি প্রেসারের মানটা বেড়ে যাচ্ছে না? তো আপনার গেলুসাকের সূত্র কি বলে? গেলুসাকের সূত্র বলে, যদি আমাদের ভলিউম কনস্ট্যান্ট থাকে, দেখেন ভলিউম কনস্ট্যান্ট থাকে, তাহলে যদি প্রেসার বাড়ে সেক্ষেত্রে টেম্পারেচারও বাড়ে। সেক্ষেত্রে কি টেম্পারেচার বাড়বে না? 2 থেকে 3 দেখেন, আপনার 2 থেকে 3-এ তো প্রেসার বাড়তেছে, 2 থেকে 2-এ প্রেসার হলো এতটুকু, 3 নম্বর পয়েন্টে প্রেসার এতটুকু বেড়ে গেছে। তার মানে প্রেসার যেহেতু বাড়তেছে, ভলিউম কনস্ট্যান্ট আছে, তাহলে টেম্পারেচার অবশ্যই বেড়ে যাবে, বুঝছেন? তাহলে এই যে 2 নম্বরের
আপনার টেম্পারেচার এতটুকু, এই যে দেখেন এতটুকু, আমরা টেম্পারেচার করব এই থেকে এই লাইন থেকে, এতটুকু হলো 2 নম্বর পয়েন্টের টেম্পারেচার। আর 3 নম্বর পয়েন্টের টেম্পারেচার কিন্তু এই যে এতটুকু, তার মানে টেম্পারেচার বেড়ে গেছে। তাহলে দেখেন 2 থেকে যে 3 নম্বর প্রসেসটা, এখানে শুধুমাত্র ভলিউমটা কনস্ট্যান্ট আছে, কিন্তু প্রেসার বেড়ে গেছে, টেম্পারেচার বেড়ে গেছে। আর টেম্পারেচার বেড়ে গেলে কি হয়, আমাদের এই যে এন্ট্রপির মানও কি বেড়ে যায়। দেখেন 2 নম্বর পয়েন্টের এন্ট্রপি এইটুকু, 3 নম্বর পয়েন্টের এন্ট্রপি কিন্তু এতটুকু, তার মানে এন্ট্রপি কিন্তু বেড়ে গেছে। এন্ট্রপি কি হয়েছে, এন্ট্রপি বেড়ে গেছে। তারপরে আবার 3 থেকে 4 নম্বরে যদি আসেন, দেখেন এখানে এন্ট্রপিটা কনস্ট্যান্ট, এন্ট্রপিটা কি আছে, এন্ট্রপিটা কনস্ট্যান্ট আছে, এন্ট্রপিটা কনস্ট্যান্ট আছে। 4 থেকে 1 আপনার এন্ট্রপি কিন্তু হ্রাস পাইছে, দেখেন এন্ট্রপি কিন্তু কমে গেছে এখানে, যেহেতু আমি হিটকে ছেড়ে দিলাম। তাহলে আপনারা শুধু খেয়াল রাখবেন যে হিট যদি অ্যাডিশন করা হয়, হিট অ্যাডিশন যদি করেন, হিট যদি অ্যাড করেন, সেক্ষেত্রে টেম্পারেচারও বাড়বে, এন্ট্রপিও বাড়বে। আর হিট যদি বের করে দেন, দেখেন টেম্পারেচারও কমে যাবে, এন্ট্রপিও কমে যাবে, এন্ট্রপিও কমে যাবে। ভাই বুঝতে পেরেছেন খালিদ ভাই? ভাই বুঝতে পারছি। এখন হচ্ছে আমার এই যে কনফিউশনটা এটা নিয়েই ছিল যে আপনার কনস্ট্যান্ট প্রেসার আর কনস্ট্যান্ট ভলিউম হুম। দুইটা 2-3 পয়েন্টটা, এই দুইটার কার্ভই সেম, টিএস ডায়াগ্রামে দুইটার কার্ভ সেম। হ্যাঁ মানে আপনার, হচ্ছে এখন সেম কেন হয়েছে এটা বুঝতে পারছি। হ্যাঁ আপনি যদি আবার ইয়েটা করেন, মানে ডিজেলটা করেন, দেখেন এটা ব্রাইটন, এটা অটো, আর একটা হচ্ছে ডিজেল, ডিজেলেরটাও কিন্তু সেম এটা। এবং এই হুম। আচ্ছা সব প্রসেসেই তো হিট ইডেকশন বা হিট রিজেকশন 2 3 আর 3 4 তার দিতে হবে না? মেহেদি বুঝি নাই। বলছে যে প্রত্যেকটা সাইকেলে তো যে হিট এডিশন বা হিট রিজেকশন যে জিনিসটা কিউ ইন কিউ আউট, ও এটা তো 2 3 আর 4 এ ঠিক হবে। হ্যাঁ, হ্যাঁ, এটা মানে আইসেন্ট্রপিকের পরে যেটা হয়, আইসেন্ট্রপিকের পরে যেটা থাকে সেটাই থাকে। আমরা তো করি অটো, ডিজেল ও আর আচ্ছা। ব্রাইটন। আর কার্নট তো কার্নটই, ঠিক না, কার্নট তো কার্নটই। এই তিনটা থেকে আমি কিন্তু এই দুটো আগেই দেখাইছিলাম, অটো আর ডিজেলটা, এদের ম্যাথগুলো মোটামুটি দেখাইছি। তো সবগুলো সিটি মোটামুটি হ্যাঁ ওইটা আপডেট নিয়ে হয়েছে। সমস্যা নেই। আমি বলি সবগুলো সিটি মোটামুটি আপডেট হয়েছে, বুঝছেন? তো এই ম্যাথগুলো করাবো, সামনে মাসে করাবো আর কি, সবগুলো মানে যেগুলো বাদ আছে ওইগুলো আমি করাবো আর একবার, বুঝছেন? তো আগে শেষ করে নেই, একবার করে শেষ করে নিই সবগুলো, যতগুলো টপিক হয় আপনাদের এগুলো একটু গুছায় দিয়ে নিই আগে, বুঝছেন? তাহলে এই যে ব্রাইটন সাইকেলে আজকে এই যে ইয়াটা দেখেন, তাহলে ব্রাইটন সাইকেলের ম্যাথগুলো দেখেন। আচ্ছা, ম্যাথ 1 নাম্বার ম্যাথ দেখেন ভাই, দেখা যাচ্ছে? জি ভাই, দেখা যাচ্ছে। হ্যাঁ, তাহলে একটি একটি এয়ার স্ট্যান্ডার্ড ব্রেটন সাইকেলে, একটি এয়ার স্ট্যান্ডার্ড ব্রেটন সাইকেলে দেখেন বলছে এয়ার স্ট্যান্ডার্ড ব্রেটন সাইকেলে 0.5 মেগাপ্যাসকেল চাপ ও 15 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কম্প্রেসরে বাতাস প্রবেশ করে। দেখেন তাহলে আমাদের যে ব্রাইটন সাইকেল, তার ব্রাইটন সাইকেল, ভাই এই সাইকেলটা, ব্রাইটন সাইকেলের উপরে কোন ইঞ্জিনটা চলে বলেন তো, মানে কোন মেশিনটা চলে আমাদের এই সাইকেলটা? এই সাইকেলের একটা নাম আছে জুল সাইকেল। এটার উপর চলে গ্যাস টারবাইন গুলো, ওপেন সাইকেল গ্যাস টারবাইন এবং ক্লোজড সাইকেল গ্যাস টারবাইন। ওপেন সাইকেল গ্যাস টারবাইনে শুরুতে কি থাকে, এই যে এটার আমি যদি ইয়াটা দেখাই, মানে ব্লক ডায়াগ্রামটা দেখাই, দেখেন এটাও তো আসতে পারে ব্লক ডায়াগ্রাম। কম্প্রেসর, কম্প্রেসর এর সাথে লাগানো থাকে হচ্ছে টারবাইন, এই টারবাইনের সাথে কাপলিং করা থাকে আপনার হচ্ছে জেনারেটর, যেখান থেকে আমরা ওয়ার্ক আউটপুট পাই, ডাব্লিউ, বুঝছেন? তো এই যে কম্প্রেসর, কম্প্রেসর কি প্রবেশ করে, বাতাস প্রবেশ করে, এয়ার। দেখেন কম্প্রেসরে বাতাস প্রবেশ করে, এটা কিন্তু গ্যাস টারবাইন দেখাচ্ছি, এই যে এটা একটা গ্যাস টারবাইন জিটি, গ্যাস টারবাইন চালাবো, গ্যাস টারবাইন চালিয়ে আমি এখান থেকে ওয়ার্ক আউটপুট পাবো বা বিদ্যুৎ তৈরি করব। তাহলে দেখেন কম্প্রেসরে আমি কি দেব, কম্প্রেসরে বাতাস দেব, কম্প্রেসরে বাতাস দিব, সেই বাতাসটা আপনার আসবে হচ্ছে কম্বাসন চেম্বারে, কম্বাসন চেম্বারে, কম্বাসন চেম্বার থেকে আসবে হচ্ছে গ্যাস টারবাইনে,
আর বাকিটা আমরা এখান থেকে ছেড়ে দিব যদি আমাদের ওপেন সাইকেল গ্যাস টারবাইন হয়। দেখেন কম্বাসন চেম্বার, সিসি কম্বাসন চেম্বার, খেয়াল করেন। তাহলে এটা হলো আপনার 1 থেকে 2, 1 থেকে কি 2। তাহলে 1 থেকে 2 নাম্বার প্রসেসে কি ঢুকতেছে দেখেন তো, 1 থেকে 2 নম্বরে বাতাসকে আমরা ঢুকাচ্ছি ভিতরে। তাহলে বাতাস কম্প্রেসরে ঢুকলে কি হয়? বাতাস কম্প্রেসরে ঢুকলে প্রেসার আর কি টেম্পারেচার বৃদ্ধি পায়, দুটাই তাই না? প্রেসারও বৃদ্ধি পায়, টেম্পারেচারও বৃদ্ধি পায়। মানে কম্প্রেসরে যে বাতাস ঢোকে সেই বাতাসটা কম্প্রেস হবে, কম্প্রেস হলে টেম্পারেচার এবং প্রেসার দুটোই বেড়ে যাবে। দেখেন তো এই যে 1 থেকে 2 টেম্পারেচার বাড়ছে না, 1 নম্বরে টেম্পারেচার কম, 2 নম্বরে বেশি, তার মানে টেম্পারেচার বাড়ছে। আবার 1 থেকে 2 এ দেখেন 1 এর প্রেসার কম, 2 এর প্রেসার কিন্তু বেশি, তার মানে প্রেসারও কিন্তু বাড়ছে, প্রেসারও বাড়ছে কিন্তু ভলিউমটা কমে গেছে। আবার এখানে এন্ট্রপিটা কনস্ট্যান্ট আছে। যেহেতু এটা কম্প্রেসর, কম্প্রেসর আপনার আইসেন্ট্রপিক প্রসেসে হচ্ছে কাজ করে, আইসেন্ট্রপিক প্রসেসে, এই কারণে এস এর মানটা কনস্ট্যান্ট। তারপর দেখেন 2 থেকে 3 নাম্বার যে প্রসেসটা, এখানে হচ্ছে কম্বাসন চেম্বার। তো কম্বাসন চেম্বারে আমরা দেখেন 2 থেকে 3 বাইরে থেকে হিট অ্যাড করি, কম্বাসন চেম্বারে বাইরে থেকে হিট অ্যাড করি। তাহলে হিট অ্যাড করতেছি, তাহলে অবশ্যই টেম্পারেচার কি বেড়ে যাবে। এই যে 2 থেকে 3 টেম্পারেচার বেড়ে গেছে। আবার 2 থেকে 3 আমার এই যে কম্বাসন চেম্বারটা এটা কনস্ট্যান্ট প্রেসারে কাজ করে, এই কারণে প্রেসারটা কিন্তু আর বাড়ে নাই, এটা কনস্ট্যান্ট আছে। তারপরে দেখেন 3 থেকে 4 এ কি, 3 থেকে 4 এ হলো গ্যাস টারবাইন। তো গ্যাস টারবাইনের ভিতর দিয়ে যখন আসে তখন টেম্পারেচার ফল করে, দেখেন ছোট মানে কমে যায়, টেম্পারেচার কি হয়, টেম্পারেচার কমে যায়। 3 নাম্বার ছিল 4 নাম্বারে চলে আসলো, টেম্পারেচার কমে গেল, কিন্তু এন্ট্রপিটা কিন্তু কনস্ট্যান্ট থাকলো। এন্ট্রপিটা কি, এন্ট্রপিটা কনস্ট্যান্ট থাকলো। তারপরে 4 থেকে 1 এ দেখেন 4 থেকে, এটা হলো তাহলে কি 3 থেকে 4। বন্ধ করতে ভাই, হ্যাঁ খালেক ভাই বলতেছি স্পিকারটা বন্ধ করতে হবে। ও ভাই, হ্যাঁ এখানে ওই যে কথা যার হচ্ছে, ঠিক আছে। একটু শব্দ আসতেছে একটু বন্ধ করেন। আচ্ছা, দেখেন তাহলে এটা যদি আমরা পরিবেশে ছেড়ে দেই, এটা যদি ছেড়ে দিই তাহলে এটা হবে ওপেন সাইকেল গ্যাস টারবাইন, তাই না? ওপেন সাইকেল গ্যাস টারবাইন, এই যে 1 থেকে 2, 2 থেকে 3, 3 থেকে 4, 3 থেকে 4, বুঝছেন? তাহলে 3 থেকে 4 গ্যাস টারবাইনটা আসলো, এটা যদি আমরা ছেড়ে দিই এটা হলো ওপেন সাইকেল গ্যাস টারবাইন। আর এটা যদি আমরা রিসাইকেল করে নিয়ে যাই আর একবার, তো এটা কিন্তু ক্লোজ করে দিলাম, এটা হবে ক্লোজড সাইকেল গ্যাস টারবাইন, তাই না? এটা হবে ক্লোজড সাইকেল গ্যাস টারবাইন তখন। তাহলে খেয়াল করেন এই যে বিষয়টা একটু দেখলেন, এখানে কম্প্রেসর আছে, কম্বাসন চেম্বার আছে, তারপরে গ্যাস টারবাইন আছে। তাহলে আমাদের নিচে কি এক্সচেঞ্জার যোগ হবে ভাই? হিট এক্সচেঞ্জার একটা, বা কোন হ্যাঁ এইভাবে হ্যাঁ হিট এক্সচেঞ্জার অ্যাড করতে হবে, একটা হিট এক্সচেঞ্জার, একটা হিট এক্সচেঞ্জার এখানে অ্যাড হবে, এইসি। মানে যদি আপনি ইয়া করে দেন, ক্লোজ করে দেন, তাহলে একটা হিট এক্সচেঞ্জার অ্যাড করতে হবে, বুঝছেন? আচ্ছা, তো খেয়াল করেন এই এই যে আমাদের প্রবলেমটা বললো, একটি এয়ার স্ট্যান্ডার্ড ব্রেটন সাইকেলে এত চাপ ও এত তাপমাত্রায় কম্প্রেসরে বাতাস প্রবেশ করে। তার মানে এই যে দেখেন কম্প্রেসরে যে বাতাস প্রবেশ করতেছে, তাহলে চাপ দেওয়া আছে, তার মানে এই যে P1 দেওয়া আছে কত 0.5 মেগাপ্যাসকেল ও 15 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, তার মানে T1, দেখছেন T1 আর P1 কিন্তু দেয়া আছে, এবং 1.5 মেগাপ্যাসকেল চাপে বের হয়ে যায়। তাহলে আপনার এই যে চাপ তো এখানে বোঝাচ্ছে 0.5 মেগাপ্যাসকেল চাপে প্রবেশ করলো, 1.5 মেগাপ্যাসকেল চাপে বের হয়ে গেল। দেখেন এই দুইটা পয়েন্টের প্রেসার কিন্তু আমরা জানি এখন। তবে সর্বোচ্চ তাপমাত্রা 1000 ডিগ্রি সেলসিয়াস। ভাই তাহলে বলেন তো আমাদের এই যে এখানে সর্বোচ্চ তাপমাত্রা কোনটা, দেখেন T1, T2, T3 না T4, কোনটা সর্বোচ্চ? ভাই? T3। তাহলে আমাদের এই যে প্রবলেমে বলে দিল যে সর্বোচ্চ তাপমাত্রা 1000 ডিগ্রি সেলসিয়াস, তাহলে এটা অবশ্যই T3 এর ভ্যালু, সর্বোচ্চ তাপমাত্রা। তারপরে কি বলল, তারপরে বলল কম্প্রেসরের দক্ষতা 85%, এটা কম্প্রেসরের দক্ষতা দেয়া আছে। গামা 1.4, সিপি হচ্ছে 1.004 কিলো জুল পার কেজি, মানে আপেক্ষিক তাপ দেওয়া আছে কনস্ট্যান্ট প্রেসারে, বা স্থির চাপে আপেক্ষিক তাপ এটা, এবং এই স্থির আয়তনে আপেক্ষিক তাপও দেওয়া আছে। বলছে কম্প্রেসরের কাজ নির্ণয় করুন, কম্প্রেসরের কাজ বের করতে বলছে। তাহলে এই যে ব্রাইটন সাইকেলের প্রবলেম, এখানে আমাদের কম্প্রেসরের কাজ নির্ণয় করতে বলছে, কম্প্রেসরের কাজ।
তাহলে কম্প্রেসরের কাজটা কিভাবে বের করতে পারি দেখেন। তাহলে ভাই খেয়াল করেন, আমাদের কিন্তু P1 P2 দেওয়া আছে। P1 দেওয়া ছিল যে 0.5 মেগাপ্যাসকেল, তারপরে P2 দেওয়া ছিল 1.5 মেগাপ্যাসকেল, T1 দেওয়া ছিল 15 ডিগ্রি সেলসিয়াস, T2 কিন্তু দেয়া নাই। আচ্ছা, তো কম্প্রেসরের কাজের সূত্রটা কি হবে? কম্প্রেসরের কাজ হচ্ছে এমসিপি ডেল টি। এমসিপি ডেল টি, এটা খেয়াল রাখবেন কম্প্রেসরের কাজ। তাহলে আমি যদি আইডিয়াল কম্প্রেসর ওয়ার্ক বের করতে চাই, মানে আইডিয়াল কেন বলতেছি, কারণ এইখানে কম্প্রেসরের দক্ষতা দেওয়া আছে। তো দক্ষতা দেয়া থাকলে অ্যাকচুয়ালটা বের হবে। আগে আমরা আইডিয়ালটা বের করি, মানে আদর্শ কম্প্রেসর যদি হইতো তাহলে কাজ কতটুকু হতো। এমসিপি ডেল টি, দেখেন এটা হলো সূত্র। এমসিপি ডেল টি, এটা সবসময় খেয়াল রাখবেন। যদি কম্প্রেসরের কাজ কোথাও চায় তাহলে আপনার সূত্র লিখতে হবে এমসিপি ডেল টি। তো এটা হলো আইডিয়াল কম্প্রেসর ওয়ার্ক। দেখেন আমি যদি আইডিয়ালটা না লিখতাম তাহলে হয়তো কম্প্রেসর ওয়ার্ক। তো মনে করেন যে আমাদের এটা বের হচ্ছে কম্প্রেশন ওয়ার্কই, কিন্তু এখানে কম্প্রেসরের দক্ষতা দেওয়া আছে, এই জন্য এর আমরা পাবো হচ্ছে আইডিয়াল আর অ্যাকচুয়ালি আরো বেশি কাজ করবে এরকম। তাহলে আইডিয়াল কম্প্রেসর ওয়ার্ক কত? এমসিপি ডেল টি। তাহলে এম এর ভ্যালু কি দেয়া আছে? নাই, তার মানে 1 কেজি ধরে নিব। তার মানে কাজটা বের হবে আপনার কিলো জুল পার কেজিতে অথবা জুল পার কেজিতে, পার কেজি, যেহেতু এম এর মানটা 1 ধরে নিলাম। আর সিপি কত? 1.004 আর ডেল টি, দেখেন ডেল টি মানে টেম্পারেচারের পার্থক্য। তো কম্প্রেসরটা কাজ করছে আপনার এই যে কম্প্রেসর কাজ করছে 1 থেকে 2 নাম্বার প্রসেসের মধ্যে, তাই না? কম্প্রেসর কাজ করছে 1 থেকে 2 নাম্বার প্রসেসের মধ্যে। তাহলে আমার কি হবে? ডেলটিটা, এই ডেলটি কি হবে? T2 আর T1 এর মধ্যে পার্থক্য। তো T2 বড়, T1 ছোট। তাহলে T2 মাইনাস T1, T2 মাইনাস T1। তাহলে এখন 1 ইন্টু 1004 T2। তাহলে T2 এর ভ্যালু কত দেয়া আছে? T2 এর ভ্যালুটা কিন্তু দেয়া নাই। তাহলে আমাদেরকে T2টা বের করে নিতে হবে। T1টা কত দেওয়া আছে? 15 ডিগ্রি সেলসিয়াস, যেটাকে যদি আমরা কেলভিনে নেই 288 হবে, 273 যোগ করলে। তাহলে T2টা কিন্তু আমাদের জানা নাই, তাহলে এটা বের করে নেওয়া লাগবে। ভাই তাহলে আমাকে একটু বলেন যে এই যে 1 থেকে 2 প্রসেসটা, এটা কোন প্রসেস? এটা কোন প্রসেস হবে এটা বলেন তো? প্রসেস হিসেবে আইসেন্ট্রপিক কম্প্রেশন প্রসেস। গুড, তাহলে এটা হচ্ছে আইসেন্ট্রপিক কম্প্রেশন প্রসেস। তাহলে আইসেন্ট্রপিক প্রসেস হলে দেখেন ভাই, দুইটা পি দেওয়া আছে, P1 P2 দেওয়া আছে, T1 ও দেওয়া আছে। তাহলে T2 বের করার জন্য টিপির সূত্রটা অ্যাপ্লাই করতে হবে। দেখেন আমরা জানি দেখেন T2 বের করার জন্য আমি সূত্র লিখেছিলাম T2 ডিভাইডেড বাই T1, T2 ডিভাইডেড বাই T1, P2 ডিভাইডেড বাই P1 টু দি পাওয়ার গামা মাইনাস 1 বাই গামা, তাই না? এটা কিন্তু আমার ফর্মুলাটা ছিল, দেখেন মনে করে আমি কিন্তু এই সূত্রটা প্রসেস পড়ানোর সময় দিছিলাম। তাহলে T2 এর ভ্যালুটা বের হবে। T1 এর ভ্যালু কত? এই যে লিখেছি 288। আর P2 কত? P2 হলো আপনার এই যে 1.5 মেগাপ্যাসকেল, আর P1 হলো 0.5 মেগাপ্যাসকেল। ব্লার হয়ে যায় মাঝে মধ্যে। বাই T1 বাই T2 ছিল না? না, আমি তো T2 উপরে দিয়েছি। আচ্ছা, মানে আমি যখন পড়াইলাম T1 বাই T2, তখন, T1 বাই P2। হ্যাঁ তখন এই T2 উপরে দিছিলাম আমি, যাতে সুবিধা হয়। কারণ এটা এইখানে যদি আমি রাখি, আমার কিন্তু এই পাশটা হিসাব করে এটাতে গুণ করে দিলে হয়ে যাচ্ছে। আর T2টা যদি নিচে নেন সেক্ষেত্রে আবার উল্টাইতে হয়, ঝামেলা আছে। এই আমি সূত্রটা এভাবেই মুখস্থ করি সবাইকে। 1.5 ডিভাইডেড বাই 0.5 টু দি এটাই পাওয়ার, সুবিধা। হ্যাঁ এটাই সুবিধা। দেখেন তাহলে 1.36 আসতেছে, দেখেন এইটুকু হিসাব করে। তাহলে এই যে 288 যদি ডানে যায়, এপাশে ভাগ হিসেবে আছে, তাহলে গুণ হয়ে যাবে। দেখেন 288 গুণ দিলাম, তাহলে আপনার 394.2 কেলভিন আসতেছে T2। 394.2 সরি
কেলভিন না, হ্যাঁ এত কেলভিন, এত কেলভিন আসলো আমাদের টেম্পারেচারটা T2। তাহলে T2 যদি এত হয় লেখেন এখন 394.2। তাহলে দেখেন আইডিয়াল কম্প্রেসর ওয়ার্কটা বের হয়ে যাক। 1 ইন্টু 1.004 ইন্টু 394.2 মাইনাস 288। দেখেন সব লিখে ফেললাম। 106.62। 106.62 যেহেতু 1 কেজি নিছিলাম, তার মানে কিলো জুল পার কেজি। কেন কিলো জুলে আসলো? কারণ আমি যেখানে কিলো জুল নিছি। দেখেন এই যে এটা কিলো জুল পার কেজিতে দেওয়া ছিল, তাহলে আমার এটা কিন্তু মিলে গেছে 106.62 কিলো জুল পার কেজি। তাহলে এটা গেল আইডিয়াল কম্প্রেসর ওয়ার্ক। এবার অ্যাকচুয়ালটা বের করবো আমরা। অ্যাকচুয়াল কম্প্রেসর ওয়ার্ক, তাহলে এই যে 106.62 যে কাজটা হয়েছে, এটাকে আমরা এই যে কম্প্রেসরের দক্ষতা দিয়ে ভাগ করে দেবো 85%। 5% মানে 0.85। অ্যান্সারে কিন্তু আছে আমার 106.62। তাহলে 125.44, 125.44 কিলো জুল পার কেজি। 125.44 কিলো জুল পার কেজি, ঠিক আছে। তাহলে এটাই আমাদের অ্যান্সার হবে, এটাও আমাদের অ্যান্সার হবে, বুঝছেন। দেখেন আমাদের কিন্তু বলছিল কম্প্রেসর ওয়ার্ক বের করার জন্য। যদি আমাদের ইফিসিয়েন্সি দেওয়া না থাকতো সেক্ষেত্রে কিন্তু অ্যাকচুয়ালটা আমরা পাইতাম না। তাহলে আমরা শুধু এই আইডিয়ালটাই বের করতাম বা শুধু কম্প্রেসর ওয়ার্ক বলতাম তখন। কিন্তু এইখানে দেখেন কম্প্রেসরের দক্ষতা দেওয়া আছে, এই কারণে আমরা আইডিয়াল কম্প্রেসর ওয়ার্কটা বের করলাম এবং এটাকে ইফিসিয়েন্সি দ্বারা ভাগ করে আমরা অ্যাকচুয়াল কম্প্রেসর ওয়ার্কটাও বের করে ফেললাম। তাহলে দুটি আমাদের অ্যান্সার হিসেবে লিখতে হবে। আইডিয়াল থেকে কি অ্যাকচুয়াল বেশি হবে ওয়ার্কটা? আইডিয়াল থেকে না, অ্যাকচুয়াল কি ওয়ার্কটা সবসময় কি বেশি হয়? হ্যাঁ অ্যাকচুয়ালি দেখেন, অ্যাকচুয়ালি বলতে কি বোঝাচ্ছে, এখানে কম্প্রেসরের দক্ষতা আছে তাই না, এখানে কম্প্রেসরের দক্ষতা 85%। তার মানে এই কম্প্রেসর 85% পরিমাণ কাজ করতেছে আর 15% আপনার অপচয় হয়ে যাচ্ছে, সেই কাজটা কিন্তু আমাদের কাজে লাগতেছে না। কিন্তু অ্যাকচুয়ালি যে কম্প্রেসর ওয়ার্কটা আমরা যে শক্তি দিছিলাম সেই শক্তিটা কিন্তু অনেক বেশি, বুঝছেন। এই জন্য অ্যাকচুয়ালটা আপনার সবসময় বেশি হবে যদি অ্যাকচুয়ালটা বের হয়। মানে কম্প্রেসরের ইফিসিয়েন্সি বা দক্ষতা দেয়া না থাকলে তো আর আপনি অ্যাকচুয়ালটা পাবেন না। ইফিসিয়েন্সি যদি দেয়া না থাকে তার মানে 100%, তখন ওইটাই আমাদের আইডিয়াল, ওইটাই আমাদের অ্যাকচুয়াল। আর ইফিসিয়েন্সি যদি দেওয়া থাকে তাহলে আগে আইডিয়ালটা বের করবেন, তারপরে অ্যাকচুয়ালটা বের করবেন। এগুলো কাজ, মানে কম্প্রেসরের কাজ বের করার ক্ষেত্রে। ঠিক আছে। ঠিক আছে ভাই, আমরা 2 নম্বরে চলে যাই তাহলে দেখি। দেখেন তো 2 নাম্বার কি বলেছে। অটো সাইকেলের কম্প্রেশন রেশিও 6। অটো সাইকেলের কম্প্রেশন রেশিও কত? 6। তাপীয় দক্ষতা বের করো। তাহলে অটো সাইকেলের কম্প্রেশন রেশিও 6 হলে তাপীয় দক্ষতা বের করো। পারবেন না ভাই এটা? আর কি দেওয়া আছে? দেওয়া আছে চাপ 1 বার এবং তাপমাত্রা 288 কেলভিন। ইনপুট হিট, দেখেন ইনপুট হিট 950 কিলো জুল পার কেজি হলে কৃত কাজ বের করো। তাহলে ইনপুট হিট যদি আপনার 950 কিলো জুল পার কেজি হয়, সেক্ষেত্রে কৃত কাজ বের করো, কৃত কাজ। তাহলে আগে আমরা এই যে তাপীয় দক্ষতাটা বের করি। অটো সাইকেলের কম্প্রেশন রেশিও 6। ভাই শুধু কম্প্রেশন রেশিও দেওয়া থাকলে কি তাপীয় দক্ষতা বের করা যাবে নাকি যাবে না? যাবে। দেখেন অটো এখানে তো সাইকেল, অটো সাইকেলের কাজ বাই ইনপুট দেওয়া আছে। অটো সাইকেলের দক্ষতার সূত্রই হচ্ছে আপনার 1 মাইনাস 1 বাই আরসি টু দি পাওয়ার গামা মাইনাস 1, তাই না? খুবই সহজ। শুধুমাত্র কম্প্রেশন রেশিওটা থাকলেই হয়ে যায়। আর গামা যদি দেওয়া না থাকে 1.4, তাহলে দেখেন আমরা যদি ক্যালকুলেটরে করি 1 মাইনাস 1 ডিভাইডেড বাই আরসি মানে 6 টু দি পাওয়ার গামা মাইনাস 1, তাহলে এত আসতেছে। তাহলে পার্সেন্টেজে নিলে 51.16%। তাহলে এই যে দেখেন 51.16% হচ্ছে
এই সাইকেলের তাপীয় দক্ষতা অটো সাইকেলের, বুঝছেন? অটো সাইকেলের কম্প্রেশন রেশিও দেওয়া ছিল, তাপীয় দক্ষতা বের করলাম। আবার এখানে চাপ দেওয়া আছে 1 বার, তাপমাত্রা এত, ইনপুট হিট দেওয়া আছে কত, ইনপুট হিট এত, কৃত কাজ বের করো। ভাই তাহলে এই যে আমাদের দক্ষতাটা যে আসলো 51.16%, 51.16%, তাহলে এটা কিন্তু আমাদের দক্ষতা অ্যান্সার। এখন আবার এই দক্ষতা সমান ভাই কি লিখতে পারি দেখেন, দক্ষতা হলো কৃত কাজ W ডিভাইডেড বাই ইনপুট হিট, ঠিক না? দেখেন ইফিসিয়েন্সি একবার বের করলাম, আবার ইফিসিয়েন্সি মানে কৃত কাজ ডিভাইডেড বাই ইনপুট হিট, তাহলে ইফিসিয়েন্সি এবার লেখেন, এটা তো আমরা জানি 0.5116, এই যে এটাকে আমরা পার্সেন্টেজটা উঠায় লিখে ফেললাম, আবার 100 দ্বারা ভাগ করে 0.5116। তাহলে কৃত কাজ দেওয়া নাই, বের করতে বলছে, এই যে কৃত কাজ বের করো, তাহলে ইনপুট হিটটা কিন্তু দেওয়া আছে, দেখেন ইনপুট হিট 950 কিলোজুল পার কেজি, তাহলে 950 কিলোজুল পার কেজি, তাহলে এটাও আসবে কিলোজুল পার কেজিতে অথবা কিলোজুলে। দেখেন তাহলে ডাব্লিউটা কত আসবে, কারণ ইফিসিয়েন্সির কোনো একক নাই, তার মানে ইনপুট হিটের যে একক সেটাই হবে কাজের একক। তাহলে 486.02, তাহলে 486.02, তাহলে এর এককটাই হবে এখন কিলোজুল পার কেজি, তাহলে এটা আমাদের অ্যান্সার, বুঝছেন? এই যে 486.02 কিলোজুল পার কেজি। আশা করি এটা বুঝতে পেরেছেন। তো এখানে দুইটা মান কিন্তু অতিরিক্ত দেওয়া ভাই, দেখেন চাপ দেওয়া আছে 1 বার এবং তাপমাত্রা দেওয়া আছে 288 কেলভিন, এগুলার তো দরকার হলো না আমার কোনোটাতেই, বুঝছেন? ওগুলা এক্সট্রা দেওয়া আছে। ঠিক আছে, আমরা 3 নম্বরে চলে যাই। ভাই দেখেন 3 নম্বর অঙ্কতে কি বলেছে, বলেছে এয়ার স্ট্যান্ডার্ড ব্রেটন সাইকেলে 1 বার চাপ ও 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কম্প্রেসরে বাতাস প্রবেশ করে। তার মানে সে আগেরটার মতো, এই 1 বার হলো আপনার P1 আর 20 ডিগ্রি সেলসিয়াস হচ্ছে T1। তাহলে এই তাপমাত্রা ও চাপে P1 ও T1 এই চাপে বাতাস প্রবেশ করে এবং 3.5 বার চাপে কম্প্রেসর থেকে কি হয়, বের হয়। তারপর 600 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় টারবাইনে প্রবেশ করে, 600 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় টারবাইনে প্রবেশ করে। বের করো প্রতি কেজিতে তাপ সরবরাহ এবং সাইকেলের দক্ষতা। দেওয়া আছে গামা ইকুয়াল টু 1.4 এবং এই যে সিপির ভ্যালু এত, মোটামুটি বড় একটা ম্যাথ, এটা দেখেন। তো চিত্র না দেখলে কিন্তু বুঝবেন না, অঙ্কগুলো চিত্র এঁকে এঁকে রাফ করে করে করা লাগবে, তা না হলে কিন্তু বোঝা যাবে না। দেখেন কি বলছে, আমি একটু